আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা পিএইচপি এবং মাইএসকিউএল দিয়ে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শুরু করে দেব। তবে এইটা হচ্ছে আমার নতুন কোর্স। তো এই কোর্সটা করার পূর্বে আপনাকে কি জানতে হবে এবং পিএইচপি কি, আমরা কেন ব্যবহার করি, তো জাস্ট পিএইচপি নিয়ে আমরা কিছু আলোচনা করতে চাই। তো অ্যাকচুয়ালি যদি আমরা পিএইচপিটা না বুঝি, সার্ভার সাইড না বুঝি, তার পরবর্তীতে পিএইচপি কীভাবে কাজ করছে, কীভাবে আমাদেরকে একটি ডাটা পাঠাচ্ছে, ট্রান্সফার হচ্ছে, সেই ডাটাটা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এইগুলো নিয়ে জাস্ট আমরা একটু আলোচনা করতে চাই। তাছাড়া কিন্তু আপনারা বিষয়গুলো অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করলে বা কোনো ভাইয়া যদি জিজ্ঞেস করে তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো সবার প্রথমে জাস্ট আমরা যে বিষয়টা জানবো সেটা হলো পিএইচপি কি। তো পিএইচপি হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু আমরা সকলে জানি, তাই না? তো এইটা হচ্ছে আমাদের মূলত সার্ভার সাইডে ব্যবহার করা হয়ে থাকে। এটা এক কথায় বলতে গেলে এরকমভাবে আপনারা অ্যান্সার দিবেন। তবে এটা হচ্ছে আমাদের হাইপার টেক্সট প্রি প্রসেসর। এখন হাইপার টেক্সট আসলে কি? হাইপার টেক্সট মানে আমরা জানি এইচটিএমএল, এক্সএমএল, তাই না? তো এগুলো হচ্ছে আমাদের হাইপার টেক্সট। তো এইগুলোর সাথে কিন্তু আমাদের পিএইচপিটা কাজ করে থাকে। তো তার পরবর্তীতে পিএইচপি হচ্ছে এক কথায় আমাদের প্রোগ্রামিং ভাষা। অনেক সময় ভাইবাতে যদি আপনাকে জিজ্ঞেস করে থাকে তাহলে সেটা আপনারা বলে দিবেন, কোনো সমস্যা নেই। তো তার পরবর্তীতে জাস্ট এখন আমরা যে ইম্পর্ট্যান্ট ভাইবাতে আসার মতো একটি প্রশ্ন, সেটা হলো পিএইচপি আমাদের সিনক্রোনাইজ নাকি অ্যাসিনক্রোনাস। তো এটা কিন্তু প্রায় অনেক সময় করে থাকে, কিন্তু এই প্রশ্নের যে অ্যান্সার সেটা সঠিকভাবে অনেকে দিতে পারেন, আবার অনেকে পারেন না। তো এখন আমরা জাস্ট জানবো পিএইচপি সিনক্রোনাসভাবে কাজ করে থাকে নাকি অ্যাসিনক্রোনাসভাবে কাজ করে থাকে। তো আমাদের যে পিএইচপি, এই যে পিএইচপি যে আমাদের যে রিকোয়েস্টটা আমাদেরকে পাঠায়, সেটা কিন্তু সে আমাদের সিনক্রোনাসভাবে কাজ করে থাকে। তো সিনক্রোনাস আসলে কি? সিনক্রোনাস যদি আমরা না বুঝি তাহলে আমরা জাস্ট ইংলিশে বুঝে থাকলাম পিএইচপি হচ্ছে সিনক্রোনাসভাবে কাজ করে থাকে, কিন্তু সিনক্রোনাস জিনিসটা কি সেটা বুঝলাম না, তাই না? তো সিনক্রোনাস হচ্ছে এমন একটা কিছু, ধরেন আপনি 10 লাইনের কোড লিখেছেন, তাহলে সে কি করবে? প্রথম লাইন থেকে সে এক্সিকিউট হতে হতে সবার শেষ লাইন পর্যন্ত গিয়ে এক্সিকিউট হবে। তো লাইন বাই লাইন যেটাকে এক্সিকিউট হওয়া বলে, তাহলে সেটাই হচ্ছে কিন্তু আমাদের সিনক্রোনাস। তো জাস্ট এটাও বলতে পারেন আপনারা যে সিকোয়েন্স আকারে যেটা এক্সিকিউট হতে থাকে, বা যে প্রোগ্রামটি সিকোয়েন্স আকারে বা লাইন বাই লাইন ধরে এক্সিকিউট হয়, তো এইটা আমি বাংলায় এভাবে লিখে রেখেছি, একটি লাইন থেকে একটি ফলাফল পাওয়ার পরে এটি পরবর্তী লাইনটি কার্যকর করে। তো এটাই হচ্ছে আমাদের সিনক্রোনাস। তো আশা করি এ পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পারতেছেন। তো এবার হচ্ছে পিএইচপির জনককে, এটাও কিন্তু ভাইবাতে আসার মতো একটি প্রশ্ন। তবে অ্যাকচুয়ালি পিএইচপির বেসিক যদি আমরা না বুঝি, পিএইচপি কীভাবে কাজ করে থাকে, তাহলে কিন্তু পিএইচপি কোর্সটা করে আমরা কিছুই মজা পাবো না। আমি জানি আপনারা সকলে এই ধরনের কথাগুলো পছন্দ করেন না, কিন্তু যদি পছন্দ নাও করেন, যদি শেখার জন্য এসে থাকেন, তাহলে কিন্তু আপনারা এগুলো অবশ্যই জেনে যাবেন। তো এখন জাস্ট আমরা জেনে নিই পিএইচপি কত সালে এবং জনকটাকে এবং কোন ব্যক্তি সেটাকে জাস্ট আমরা একটু চিনে নিই। কারণ আমরা পিএইচপি করতে আসলাম, কিন্তু পিএইচপির যে জনক তাকে আমরা চিনলাম না, তাই না? তাহলে কেমন লাগে? তো 1995 সালে রাসমুস আমাদের যে বিজ্ঞানী না, যে আমাদের ব্যক্তি লাড্রফ, সুতরাং রাসমুস লাড্রফ এটা কিন্তু একটি ব্যক্তির নাম। তিনি হচ্ছে 1995 সালে সর্বপ্রথম উদ্ভাবন করেন। বাট এখানে একটি বিষয় রয়েছে, পিএইচপি কিন্তু আমাদের সিমিলারলি সি প্রোগ্রামিংয়ের মতো। যারা সি প্রোগ্রামিং করে এসেছেন কিংবা যারা C++ করে এসেছেন, তাদের জন্য এটা অনেক সহজ হয়ে যাবে। তো আমি বলতে চাই, যদি আপনারা সি প্রোগ্রামিং বা C++-এর যদি একটু বেসিক আইডিয়া যদি থাকে, কীভাবে লুপ চালাতে হয়, কীভাবে অ্যারে ডিক্লারেশন করতে হয়, কীভাবে আমাদের ইফিলস কন্ডিশন চেক করতে হয়, সিমিলারলি একদম সি প্রোগ্রামিংয়ের মতো। তো এই যে জনক রাসমুস লাড্রফ, এই কিন্তু আপনার সিমিলারলি সি প্রোগ্রামকে কীভাবে আমাদের ব্যাকএন্ডে কাজ করতে হবে, মানে এইরকমভাবে সে চিন্তাভাবনা করেছিল। চিন্তাভাবনা করার পর সে চিন্তাভাবনা করেই কিন্তু এরকম একটি ল্যাঙ্গুয়েজ সে উদ্ভাবন করেছে। তো পিএইচপির সে উদ্ভাবন করেছে। তো আশা করি পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। এই যে যাকে দেখতে পাচ্ছেন, এটাই সে ব্যক্তি, ইনি হচ্ছে আমাদের পিএইচপিকে উদ্ভাবন করেছেন 1995 সালে। তো এখান থেকে আপনারা দুইটি কোশ্চেন পেতে পারেন, উদ্ভাবন করেন কে এবং তার নামটা কি এবং কত সালে, বা উদ্ভাবনকারী যে ব্যক্তি তার নামটা কি এবং কত সালে। তো এই প্রশ্নটা কিন্তু আপনারা প্রায় পেয়ে যেতে পারেন। তো এবার আসি আমাদের যে পিএইচপি, এই পিএইচপিটা আমাদের ব্যাকএন্ডে কীভাবে কাজ করে থাকে। এতদিন তো আমরা ফ্রন্ট এন্ড শিখে এসেছি, ফ্রন্ট এন্ডে কীভাবে কাজ করা হয় সেগুলো আমরা হাতে নাতে আউটপুট পেয়েছি। বাট
ব্যাকএন্ডে যে একটা ডাটা সেটা কিভাবে কাজ করে সেটা নিয়ে জাস্ট আমরা একটু আলোচনা করতে চাই। এখানে ইংলিশ দেখে ঘাবড়ে যেন না, জাস্ট একটু আলোচনা করেন, রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। সাপোজ একটা এক্সাম্পল, আপনার বাড়িতে একটি গেস্ট আসলো এবং আপনি হচ্ছে পিএইচপি বা আপনি হচ্ছে নিজে একজন পিএইচপি, ধরুন আপনার নাম পিএইচপি, ওকে। তো আপনার বাড়িতে একজন গেস্ট আসলো, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই যে ওয়েব ব্রাউজার এখানে দেখতে পাচ্ছেন, এটা আপনার গেস্ট, সে আপনার কাছে আসলো, আপনি পিএইচপি। আসার সময় আমরা দেখি অনেক সময় ফলমূল নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে। আপনি পিএইচপি ছোট বাচ্চা, আপনার জন্য ফলমূল চকলেট নিয়ে এসেছে বা মিষ্টি নিয়ে এসেছে। বাট এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আপনি তখন কি করবেন, আপনি হচ্ছে সে সমস্ত খাবারগুলোকে সংরক্ষিত করার জন্য কোথায় রাখবেন, আমাদের ফ্রিজে রাখবেন, তাই না? তো এখানে ডাটাবেস হচ্ছে আমাদের ফ্রিজ। তাহলে আমাদের একটি তথ্য, আমাদের একটি কোনো কিছুকে, খাবারগুলোকে স্টোর করে রাখার কাজ কী করে আমাদের ডাটাবেস। ঠিক ওয়েব ব্রাউজার যখন ফ্রন্ট এন্ড থেকে একটি ওয়েব পেজ থেকে যখন আমরা কোনো একটি ডাটা পাঠাই, সেটা সরাসরি দেখেন এখানে চলে আসলো, আমাদের রিকোয়েস্ট আসতেছে কোথায় থেকে, ওয়েব ব্রাউজার থেকে। তার পরবর্তীতে সেটা পিএইচপি গ্রহণ করলো, পিএইচপি তখন কি করবে, আমাদের সেটা ডাটাবেসে পাঠিয়ে দিবে। তো আশা করি এ পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পারতেছেন। ডাটাবেস তখন আমাদের সেই ডাটাটাকে আবারও পিএইচপিতে পাঠাবে, পিএইচপি তখন আমাদের সেই আউটপুটটা আবারও ওয়েব ব্রাউজারে শো করবে। সুতরাং একটি ইমেজের কার্ড সিস্টেম, একটি এক্সাম্পল লক্ষ্য করুন। আপনাকে তখন কি করবে, আপনি একটি কার্ড বা এগুলো যখন আমরা কাজ করব তখন বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। আপনি একটা ইমেজকে ডাটাবেসে পাঠালেন, সেই ইমেজটাকে আপনি ফ্রন্ট এন্ডে শো করাচ্ছেন। তো এই ঘটনাটা কিন্তু এখানে আমাদের ঘটছে। তো আশা করি কীভাবে কাজ করে সেটা আপনারা সকলে বুঝতে পেরেছেন। আর এতটুকু বললাম না, এতটুকু ইন্টারনেট অবশ্যই এখানে আমাদের কাজ করতেছে, তাই না? তো যখন আমরা কাজ করব তখন কিন্তু আমাদের এখানে ইন্টারনেটের অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন হবে না, আমরা সরাসরি জ্যাম থেকে লোকাল হোস্ট দিয়ে রান করে থাকবো। বাট কিন্তু যখন আপনার কোনো আপনি এইটা যখন কোনো একটি গুগল আপনি গিয়ে হোস্টিং করবেন ডোমেইন কিনে, তখন কিন্তু আপনার এখানে ইন্টারনেট প্রয়োজন হবে। তো সে বিষয়টা আমি এখানে স্কিপ করে গেলাম। তো জাস্ট এই বিষয়টা আমার বোঝানোর দরকার ছিল যে এখান থেকে আমাদের ওয়েব ব্রাউজারে পিএইচপিতে কীভাবে রিকোয়েস্ট আসতেছে। আপনার বাড়িতে গেস্ট আসলো, গেস্ট আসার পর সেই আপনি মিষ্টিটাকে ফ্রিজে রাখলেন বা ডাটাবেজে রাখলেন, সেটা কি করলো, স্টোর করে রাখলো। এবার আসি, এই কোর্স করার পূর্বে আপনাকে কি কি জানতে হবে। এই যে কোর্স, সুতরাং এটা কিন্তু একটি অ্যাডভান্স লেভেলের কোর্স আমাদের চালু হতে যাচ্ছে। এই কোর্সে কিন্তু আমরা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শুরু করে দেবো, তাই না? তো অবশ্যই কিন্তু আপনাকে এইচটিএমএল জানতে হবে, তার পরবর্তীতে আপনাকে সিএসএস জানতে হবে, তার পরবর্তীতে কিন্তু আপনাকে জাভাস্ক্রিপ্টও বেসিক জানতে হবে। তো জাভাস্ক্রিপ্ট কেন লাগবে, আমরা অনেক সময় একটা বাটনে ক্লিক করলে কোনো একটা মেসেজ দেখাতে চাচ্ছি, এইগুলোর জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব। বা একটি বাটনে ক্লিক করলে তাকে আমরা একটু রান করাতে চাচ্ছি, এইগুলোর জন্যও কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টটাকে ব্যবহার করব। তো যারা জাভাস্ক্রিপ্ট পারেন না তারা অবশ্যই জাভাস্ক্রিপ্টের বেসিক জেনে এসে আমার জাভাস্ক্রিপ্টের লাইভ প্রজেক্টের ওপর অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট, সেজন্য কাজে লাগবে। তার পরবর্তীতে এখান থেকে আমরা কী কী শিখে আসতে হবে, অবশ্যই এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং সর্বশেষে হচ্ছে আমার পিএইচপির বেসিক। তবে আরেকটি জিনিস আমাকে অবশ্যই শিখে আসতে হবে, সেটা হচ্ছে মাইএসকিউএলের বেসিক। এই কয়েকটি জিনিস শিখেই কিন্তু আমরা ব্যাকএন্ড ডেভেলপমেন্টের কাজ শুরু করে দেব। তবে এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের কাজ। আপনাকে এই যে পাঁচটি বিষয় আপনি জেনে আসার পর কিন্তু আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো অর্থাৎ এই প্লেলিস্টগুলো আপনি দেখবেন। তো এবার জানি কি কি শিখবো এই কোর্সে আমরা। সবার প্রথমে আমরা ব্যাকএন্ড ওয়েব ডেভেলপমেন্ট শিখব। একটি ওয়েব পেজ করতে গেলে আমাদের কি কি বিষয় জানা দরকার, ব্যাকএন্ডে কীভাবে কাজ করে থাকে, ব্যাকএন্ড থেকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, সেগুলো শিখব। বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন, তো এটি কিন্তু আমাদের ওয়েব পেজে সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলো আমরা নিয়ে কাজ করব। তো আশা করি এই যে একটি বিষয়, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি। তার পরবর্তীতে যে সমস্ত টুলস আমরা ব্যবহার করব সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। আমাদের ওয়েব ব্রাউজার একটি প্রয়োজন, জ্যাম সার্ভার প্রয়োজন এবং ভিএস কোড প্রয়োজন। এই যে তিনটি বিষয়, তো ভিএস কোড পরিবর্তে আপনি সাবলাইম টেক্সটও কিন্তু ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভিএস মানে কিন্তু আমাদের ভিজুয়াল স্টুডিও। তো এই যে তিনটি বিষয় আপনারা আগে থেকে ইনস্টল করে রাখবেন। আমি আশা করি আপনারা সকলে PHP+MYSQL বেসিক জেনে আসার পর কিন্তু আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো ফলো করবেন। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এ পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়াল থেকে সরাসরি। এই ভিডিও টিউটোরিয়ালে আমার উদ্দেশ্য ছিল PHP কি, কীভাবে কাজ করে, MySQL কি এবং আমাদের জাস্ট ডাটাবেস কীভাবে কাজ করে থাকে, এগুলো সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়া।